2021 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি হবে তখন সময়টা। একদিন রাত 8:30 নাগাদ বন্ধুর ফোন পেয়ে এক ব্যক্তি ঊর্ধ্বশ্বাসে তার বন্ধুর বাড়ির দিকে দৌড়লেন। তারপর তিনি সেখানে গিয়ে একটা হাড় হিম করা দৃশ্য দেখলেন। তিনি দেখলেন ঠাকুর ঘরে তার বন্ধুর বড় মেয়ের মৃতদেহ পড়েছিল এবং ঠাকুর ঘরের থেকে বেরিয়ে সামনেই তার ছোট মেয়ের মৃতদেহ পড়েছিল। ছোট মেয়ের মাথায় ত্রিশূল বিদ্ধ করে তাকে হত্যা করা হয়েছিল এবং বড় মেয়ের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে পুরো থেতলে দেওয়া হয়েছিল। দুজন মেয়ের মৃতদেহ সম্পূর্ণ নগ্নভাবে পড়েছিল এবং মৃত্যু নিশ্চিত করতে গভীরভাবে আঘাত করা হয়েছিল। তাদের বাবা মা এই ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার ছিল, যেন কিছুই হয়নি। কে কাকে কেন এইভাবে নৃশংসভাবে হত্যা করেছিল, এই সমস্ত কিছু জানতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। তাহলে আজকের এই ভয়ঙ্কর সত্যি ঘটনার কাহিনীটা শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। সাধারণভাবে আমরা মনে করি তন্ত্র মন্ত্র, কালো জাদু বা বলি দিয়ে নরসংহারে বিশ্বাস করা মানুষগুলো অশিক্ষিত হয়। সে কারণে এই ধরনের জিনিসগুলো তারা সহজেই অন্ধভাবে বিশ্বাস করতে পারে। কিন্তু যদি দেখা যায় একজন ব্যক্তি কেমিস্ট্রিতে পিএইচডি, এমফিল, যিনি গভর্নমেন্ট কলেজের ভাইস প্রেসিডেন্ট, অথবা তার স্ত্রী যিনি ম্যাথামেটিক্সের মতো বিষয়ে গোল্ড মেডেলিস্ট, একটা স্কুলের প্রিন্সিপাল, এরকম উচ্চশিক্ষিত মানুষেরা যদি পুনর্জন্ম বা তার জন্য তন্ত্র মন্ত্র নরবলি এসবে বিশ্বাস করেন, তাহলে কী বা বলার থাকতে পারে। আজকের সত্যি কাহিনীটি হলো অন্ধ্রপ্রদেশের চিতোর এলাকার একটা জায়গা আছে যার নাম মদনপল্লী। সেই জায়গার ঘটনা এটা। 2021 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি একটা রবিবার সন্ধেবেলা 8:30 নাগাদ এই বাড়ির কর্তা ডক্টর ভি পুরুষোত্তম নাইডু তার এক বন্ধুকে ফোন করে বলেন, এই মুহূর্তে আমার দুজন মেয়ে এই পৃথিবীতে নেই, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। যখনই কাল সকালের সূর্যের প্রথম কিরণ পৃথিবীর মাটিতে এসে পড়বে, তখন কলিযুগ শেষ হয়ে সত্যযুগের শুরু হবে এবং সেই সত্যযুগে তাদের দুজন মেয়ের পুনর্জন্ম হবে। এটা শুনে তার বন্ধু প্রথমে বুঝতেই পারেননি যে তিনি কি বলছেন। তাই তিনি দ্বিতীয়বার জানতে চাইলেন যে আপনি কি বলছেন। তখন ডক্টর নাইডু আবারও ওই একই কথা বলেন। সেটা শুনে তার বন্ধু একেবারে হতবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন তিনি তো ঠাট্টা করার মানুষ নন, তাহলে তিনি কি বলছেন। ফোনটা রাখার পরে তিনি কিছু বুঝতে না পেরে ঊর্ধ্বশ্বাসে ডক্টর নাইডুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু তিনি তখনও ভাবতে পারছিলেন না ডক্টর নাইডু যেটা বলছেন সেটা সত্যি হতে পারে। এই সব এলোমেলো চিন্তার মাঝে তিনি বন্ধুর বাড়ির দরজায় এসে বেল বাজান। ডক্টর নাইডু দরজা খোলেন। বন্ধুর বাড়িতে প্রবেশ করে তিনি কাহিনীর শুরুতে বলা সেই হাড় হিম করা দৃশ্য দেখতে পান। তিনি বুঝতে পারেন তার বন্ধু ডক্টর নাইডু তাকে সব সত্যি কথাই বলছিলেন। ডক্টর নাইডুর বাড়ির ঠাকুর ঘরে তার বড় মেয়ের মৃতদেহ সম্পূর্ণ নগ্ন অবস্থায় পড়েছিল। কোনো ভারী বস্তু দিয়ে তার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে মৃত্যু নিশ্চিত করতে একেবারে থেতলে দেওয়া হয়েছে। আর ঠাকুর ঘরের সামনের দিকে কিছুটা দূরে ডক্টর নাইডুর ছোট মেয়েরও সম্পূর্ণ নগ্নভাবে মৃতদেহ পড়েছিল। তার মাথায় ভয়ঙ্করভাবে ত্রিশূল বিদ্ধ করে তাকে হত্যা করা হয়েছিল। ছোট মেয়ের মুখে ঠাকুর পুজোর জন্য ব্যবহৃত হওয়া ছোট পেতলের কলসি দেওয়া ছিল। দুটি মৃতদেহ সম্পূর্ণ নগ্ন অবস্থায় পাওয়া গেলেও তাদের আশেপাশে কিছু লাল কাপড় ছড়ানো ছিল। ঠাকুর ঘর এবং তার আশেপাশে একটা অদ্ভুত অসহ্যকর গন্ধে ভরেছিল, আর পুজো করার দ্রব্য সামগ্রীও চারিদিকে ছড়ানো ছিল। এই সমস্ত কিছু বাড়ির মধ্যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে। অথচ ডক্টর নাইডু এবং তার স্ত্রীকে দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে তাদের দুজন সন্তানই পৃথিবী ছেড়ে চলে গেছে। ডক্টর নাইডু এবং তার স্ত্রী পদ্মজা নাইডু দুজনেই একেবারে নির্বিকার ছিলেন এবং নিশ্চিন্তে স্বাভাবিক কথাবার্তা বলছিলেন। বন্ধুর কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে উল্টে নাইডু দম্পতি বলতে লাগলেন, এসব দেখে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তাদের দুজন মেয়েই এই মুহূর্তে অন্য জগতে রয়েছে। আগামীকাল সকালে সূর্য ওঠার সাথে সাথেই এই পৃথিবীতে কলিযুগ শেষ হয়ে সত্যযুগের শুরু হবে এবং সেই সত্যযুগে তাদের দুজন মেয়ের পুনর্জন্ম হবে। সেই সত্যযুগে পাওয়া নতুন জীবন লাভ করার পরে তাদের মেয়েদের জীবনে আর কোনো রকম দুঃখ কষ্ট থাকবে না।
বন্ধু এবং বন্ধু পত্নীর নির্বিকার ভাব আর এই ধরনের কথাবার্তা শুনে ডক্টর নাইডুর বন্ধু একেবারে আতঙ্কিত হয়ে পড়েন। তিনি চিন্তা করতে থাকেন কোনোভাবে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কিন্তু তার বন্ধুর সন্দেহ হলে চলবে না। তিনি ব্যস্ততার অজুহাতে ডক্টর রেড্ডির বাড়ি থেকে বেরিয়ে সোজা কাছাকাছি পুলিশ স্টেশনে যান। সম্পূর্ণ ঘটনা শোনার পরে পুলিশ কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তাছাড়া এত বড় ঘটনা ঘটার পরেও নাইডু দম্পতির নিশ্চিন্ত নির্বিকার ভাব দেখে তারা মানসিকভাবে কী অবস্থায় আছেন সেটাও চেক করা দরকার, এই কথাটা ডক্টর নাইডুর বন্ধু পুলিশকে জানিয়েছিলেন। এই ঘটনা চাক্ষুষ করেছে এরকম একজন সাক্ষী সামনে দাঁড়িয়ে থাকার কারণে পুলিশ বিশ্বাস করতে বাধ্য হয়। তড়িঘড়ি করে তারা ডক্টর নাইডুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দরজা খুলে ডক্টর নাইডু পুলিশকে দেখে বলেন, বাড়িতে পুজো অর্চনায় আমরা একটু ব্যস্ত আছি, তো আপনারা এই সময় দয়া করে আমাদেরকে বিরক্ত করবেন না। কাল সকালে আসুন, যা কথা বলার বলবো। খুব স্বাভাবিকভাবে এই কথাগুলো তিনি পুলিশকে জানালেন, কিন্তু তাদের কথায় কর্ণপাত না করে পুলিশের টিম সোজা ঘরের মধ্যে ঢুকে যায়। পেশায় পুলিশ হওয়া সত্ত্বেও ভেতরের পরিস্থিতি দেখে পুলিশের পুরো দলটি একেবারে ঘাবড়ে যায়। একটু ধাতস্থ হওয়ার আগেই ডক্টর নাইডুর স্ত্রী পদ্মজা নাইডু পুলিশের ওপর প্রচণ্ড রাগারাগি করে চিৎকার করতে থাকেন। পুজো অর্চনার মাঝে জুতো পরে ঢুকে সমস্ত পুজোটা কীভাবে অপবিত্র করে দিলেন এই পুলিশেরা। ওনার এই কথা শুনে পুলিশের দলটি ভীষণ অবাক হয় এবং ভাবে সত্যিই এনাদের মানসিক অবস্থা ঠিক নেই। ডক্টর নাইডুর কাছে এই সমস্ত ঘটনার বিষয়ে পুলিশ জানতে চাইলে তিনি ওই একই কথা বলেন যা তিনি তার বন্ধুকে বলেছিলেন। এই মুহূর্তে তার দুজন মেয়ে এই পৃথিবী ছেড়ে অন্য জগতে আছে। আগামীকাল সকালে সূর্যের প্রথম কিরণের সাথে সত্যযুগ শুরু হলে তার দুজন মেয়ের পুনর্জন্ম হবে। এই সব শোনার পরে পুলিশ অত্যন্ত চিন্তায় পড়ে যায়। এই দুজন অত্যন্ত উচ্চ শিক্ষিত ব্যক্তিকে তারা কিভাবে সামলাবে। ডক্টর নাইডু দম্পতি তখনও নিজেদের মনে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করছিলেন এবং অত্যন্ত নিশ্চিন্তে নির্বিকার ভঙ্গিতে পুলিশের সাথে কথাও বলছিলেন। এই পৃথিবীতে মনুষ্য জাতির জন্য যে কোনো আইন কানুন বলে কিছু আছে সেসব নিয়ে তাদের কোনো রকম মাথা ব্যথাই ছিল না। পুলিশ ভাবল এতই উচ্চশিক্ষিত মানুষদের বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারা চেষ্টা করলো যাতে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কোনোভাবে থানা পর্যন্ত নিয়ে যেতে পারে, তাহলে থানাতেই জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা যাবে। নানাভাবে বোঝানোর পরেও তারা পুলিশের সাথে থানায় যেতে রাজি হন না এবং বলেন সেই রাতটা যেন তাদেরকে পুলিশ ছেড়ে দেয়। পরের দিন সকাল থেকে পুলিশ যা বলবে ওনারা সেটা করতে রাজি আছেন। তখন সবেমাত্র রাত 10টা হবে। এই ভয়ানক নৃশংস হত্যাকাণ্ড দেখে পুলিশের পক্ষে একটা গোটা রাত অপেক্ষা করা সম্ভব ছিল না। কোনো উপায় না পেয়ে নাইডু দম্পতিকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে বলপ্রয়োগ করতে হয়। এরপর নিয়মমাফিক ফরেনসিক টিম আসে, মৃতদেহগুলিকে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয় এবং সমস্ত ঘরের তদন্ত শুরু হয়। এদিকে শুরু হয় পুলিশেরও তদন্তের কাজ। সর্বপ্রথম প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায় গত 3 দিন ডক্টর নাইডুর বাড়ি থেকে কাউকে বেরোতে বা ঢুকতে দেখা যায়নি, এমনকি তাদের কাজের মেয়েও গত 3 দিন ধরে আসছিল না। তাছাড়া এই বাড়ির সদস্যরা পাড়া প্রতিবেশীদের সাথে কথা বলা বা মেশা একেবারেই পছন্দ করতেন না। তাদের আচার আচরণ অদ্ভুত রকমের ছিল। পুলিশ আরও জানতে পারে 4 জন সদস্যের এই পরিবারের ডক্টর নাইডু এবং স্ত্রী পদ্মজা নাইডু এবং তাদের 2 জন মেয়ে বাস করতেন। 27 বছরের আলেখা হলেন বড় মেয়ে এবং ছোট মেয়ে সাই দিব্যার বয়স ছিল 22 বছর। গত 3 দিন ধরে এই বাড়ির কাজের মেয়ে আসছে না জানার পরে পুলিশ তার খোঁজ করে তাকে জিজ্ঞাসাবাদ করে। সে জানায় গত 3 দিন আগে তাকে বলা হয়েছিল এই বাড়িতে 3 দিন ধরে পুজো অর্চনার কাজ হবে, তো এই 3 দিন তার কাজে আসার প্রয়োজন নেই, সে যেন সোমবার থেকে কাজে আসে। এমনিতেও পুলিশ প্রথমেই বাড়িতে এসে সমস্ত ঘরে পুজোর দ্রব্য সামগ্রী ছড়ানো অবস্থায় দেখে বুঝতে পেরেছিল গত 3 দিন ধরে এই বাড়িতে পুজো হচ্ছিল। ডক্টর নাইডু একটি কলেজের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তার স্ত্রী একটি প্রাইভেট স্কুলের প্রিন্সিপাল ছিলেন। এই দম্পতির 2 জন মেয়ে, বড়জনের নাম হলো আলেখা এবং ছোট মেয়ে হলো সাই দিব্যা। বড় মেয়ে আলেখা ভোপাল থেকে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল আর ছোট মেয়ে সাই দিব্যা
গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বিখ্যাত সুরকার A.R. রহমানের মুম্বাইয়ের গানের স্কুলে পড়াশুনো করছিল। পুরো পরিবারের বিষয়ে যখন পুলিশ জানতে পারে তখন পুলিশের মনে প্রশ্ন জাগে, এত উচ্চশিক্ষিত একটি পরিবারের মনে এই ধরনের অন্ধবিশ্বাস কিভাবে জায়গা করে নেয়। পুলিশ আরও জানতে পারে এই পরিবার করোনার আগে মার্চ মাস পর্যন্ত একেবারে স্বাভাবিক ছিল। কিছু সময় আগে যখন এই বাড়ির ছোট মেয়ে দিব্যা পুনর্জন্ম নিয়ে আরও ভালো জীবন পাবে এই আশায় আত্মহত্যা করতে গেছিল, তখন বাবা মা এবং তার দিদি তাকে বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করেছিল। কোভিড শুরু হওয়াতে দুই মেয়ে, একজন ভোপাল থেকে অন্যজন মুম্বাই থেকে অন্ধ্রপ্রদেশে চিতোরের বাড়িতে ফিরে আসে। লকডাউনের পুরো সময়টা স্বাভাবিকভাবেই গোটা পৃথিবীর মতো এরাও বাড়িতেই বন্দি অবস্থায় কাটায়। পুলিশ জানতে পারে লকডাউনের সময়ই হঠাৎ করে নাইডু দম্পতির পুনর্জন্ম এবং কিছু ধর্মীয় অন্ধবিশ্বাসের ওপর আগ্রহ বাড়ে। তাছাড়া পুলিশ দিব্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কিছু অদ্ভুত রকমের পোস্ট খুঁজে পায়, যেরকম করোনা চীন থেকে নয়, ভগবান শিবের মাথার চুল থেকে ছড়িয়েছে, ভগবান শিব পৃথিবীতে ফেরত আসছেন, তাছাড়াও ভালো দিনের জন্য অপেক্ষা করো, কলিযুগ শেষ হয়ে খুব তাড়াতাড়ি সত্য যুগ আসছে। এই সব পোস্ট ছিল তার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে। এই সব দেখে পুলিশের এই ধারণা বদ্ধমূল হয় যে এই পুরো পরিবার কিছু অন্ধবিশ্বাসের বশবর্তী ছিল। আত্মীয় স্বজন প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে এই পুরো ঘটনাটা কিভাবে ঘটেছে পুলিশ কিচ্ছু জানতে পারে না। এই সমস্ত প্রশ্নের উত্তর শুধুমাত্র নাইডু দম্পতি দিতে পারতেন, কিন্তু তারা পুলিশের সামনে অদ্ভুত ব্যবহার করছিলেন। পুলিশ সাইকিয়াট্রিস্ট দিয়ে তাদের মানসিক অবস্থা পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। এই সব কিছুর পরে পুলিশ তাদের কাছ থেকে সম্পূর্ণ ঘটনা বিস্তারিতভাবে জানতে পারে। 2021 সালের 24শে জানুয়ারি রবিবারের ভোর, সোমবার 25শে জানুয়ারি কলিযুগ শেষ হয়ে সত্যযুগের শুরু হবে, এটা নাইডু দম্পতি বিশ্বাস করতেন। সেই উপলক্ষে তারা বাড়িতে 3 দিনের জন্য বিশেষ পুজোর আয়োজন করেন। রবিবার পুজোর শেষ দিন বিকেলে ছোট মেয়ে দিব্যা তার দিদিকে বলে সে যেন তাকে নিয়ম নীতি মেনে হত্যা করে, যাতে পরের দিন অর্থাৎ সোমবার সকালে সে সত্যযুগে একটি স্বপ্নের মতো সুন্দর জীবনের জন্য পুনর্জন্ম নিতে পারে। আলেখা তখন ত্রিশূল তুলে তার বোনের মাথায় বিদ্ধ করে হত্যা করার পরে তার মুখে একটা পুজোর ব্যবহৃত কলসি গুঁজে দেয়। এবার সে তার মাকে বলে বোনের ইচ্ছে সে পূরণ করে দিয়েছে, এবার তার মা যেন তার ইচ্ছে পূরণ করার জন্য তাকে হত্যা করে, তাহলে পরের দিন সকালে সে তার বোনের সাথে সত্যযুগে পুনর্জন্ম নিতে পারবে। এদিকে ছোট মেয়ে দিব্যার মৃতদেহ ওই অবস্থাতেই পড়েছিল। তার মা পদ্মজা নাইডু একটা ভারী ডাম্বেল তুলে প্রচণ্ড জোরে তার বড় মেয়ের মাথায় আঘাত করে এবং সেই আঘাতে আলেখার তৎক্ষণাৎ মৃত্যু হয়। এরপর তারা স্বামী স্ত্রী দুজন মেয়ের মৃতদেহের আশেপাশে বসে থাকেন এবং নিজের মতো করে মন্ত্রোচ্চারণ করতে থাকেন। পুলিশ জানতে পারে তারপরে তাদের আরও ভয়ঙ্কর পরিকল্পনা ছিল। যেহেতু তাদের হিসেবে 10-12 ঘন্টার মধ্যে সত্যযুগ এসে যাবে, সেই কারণে দুজন মেয়ের সাথে সত্যযুগে পুনর্জন্ম তাদেরকেও নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই তারা দুজন দুজনকে হত্যা করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কে কাকে আগে হত্যা করত এই বিষয়টা তারা পুলিশের কাছে পরিষ্কার করেননি, কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার আগে ডক্টর নাইডু একজন বন্ধুকে ফোন করে এই ঘটনাটা জানিয়ে দেন। তারপর সেই বন্ধুর তৎপরতায় সমস্ত বিষয়টা পুলিশের সামনে আসে এবং বলা যায় নাইডু দম্পতির প্রাণ বেঁচে যায়। বড় মেয়ে ছোট মেয়েকে হত্যা করেছিল এবং মা বড় মেয়েকে হত্যা করেছিল। এখন পর্যন্ত ডক্টর নাইডু নিজের হাতে কাউকে হত্যা করেননি, কিন্তু সমস্ত বিষয়ে তার সম্মতি ছিল এবং তার সামনে ঘটনাগুলো ঘটেছিল। তারপর তারা দুজন নিজেদের মৃত্যুর অপেক্ষা করছিল, যাতে করে 10-12 ঘন্টা পরে সত্যযুগে দুজন মেয়ের সাথে তারাও একটা দুঃখ কষ্টহীন স্বপ্নের মতো সুন্দর জীবনের জন্য জন্মগ্রহণ করতে পারে। উচ্চশিক্ষিত এই দুজন ব্যক্তি অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে। পুলিশের জন্য এটা একটা ভীষণই চ্যালেঞ্জিং কেস ছিল, কারণ এই অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে নাইডু দম্পতি যে কোনো সময় নিজেদের প্রাণহানি করতে পারত। অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে কলিযুগের শেষে সত্যযুগে পুনর্জন্ম লাভ করে দুঃখ কষ্টহীন একটা অত্যন্ত সুন্দর জীবন লাভের আশায় এইভাবে দুই মেয়ের হত্যা,
তারপর নিজেদের মৃত্যুর পরিকল্পনা করার এই সত্য ঘটনাটির বিষয়ে তোমাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে এই ভয়ঙ্কর সত্যি ঘটনার কথা অন্যকেও জানার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।